নমস্কার, আপনাদের স্বাগত নিউজ নেয়ার প্রাইম নিউজে। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি এই মুহূর্তের খবরে। রাজ্য সরকারের একমাত্র লক্ষ্য উন্নয়ন এবং উন্নয়ন। বুধবার ত্রয়োদশ ত্রিপুরা বিধানসভার ষষ্ঠ অধিবেশনের শেষ দিনে রাজ্যপালের ভাষণের উপর ধন্যবাদ সূচক বক্তব্য রাখতে গিয়ে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। রাজ্যপালের ভাষণে রাজ্যের উন্নয়নের রূপরেখা প্রতিফলিত হয়েছে বলেও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের শিক্ষা, স্বাস্থ্য, পর্যটন, আইন শৃঙ্খলা, সমাজ, অর্থনীতি, কর্মসংস্থান এবং কেন্দ্র রাজ্য সহযোগিতার ইত্যাদি ক্ষেত্রগুলিতে সরকারের ভূমিকা তথ্য পরিসংখ্যানের মাধ্যমে তুলে ধরেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এক্ষেত্রে আগামী দিনে রাজ্য সরকারের পরিকল্পনার বিষয়গুলিও তথ্য পরিসংখ্যান দিয়ে তুলে ধরেন মুখ্যমন্ত্রী। উল্লেখ করা যেতে পারে, বুধবার ছিল ত্রয়োদশ বিধানসভার ষষ্ঠ অধিবেশনের শেষ দিন। গত 10 জানুয়ারি রাজ্যপালের ভাষণের মধ্য দিয়ে শুরু হয়েছিল 3 দিনের এই শীতকালীন অধিবেশন। বুধবার রাজ্যপালের ভাষণের উপর মুখ্যমন্ত্রীর ধন্যবাদ সূচক বিবৃতির পরেই অনির্দিষ্টকালের জন্য মুলতবি হয় ত্রিপুরা বিধানসভার অধিবেশন। আগামী মার্চ মাসে অনুষ্ঠিত হবে রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন। আমাদের রাজ্য সরকারের মূল লক্ষ্য কি? ডেভেলপমেন্ট, ডেভেলপমেন্ট, ডেভেলপমেন্ট। আমাদের মার্গদর্শন কে দেখান? আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং উনার পথে আমরা বিকশিত ভারতের কথা উনি বলছেন। প্রতিটা রাজ্য যদি বিকশিত না হয়, কোনোদিন ভারত বিকশিত হবে না। তো আমরা বলছি আমাদের মূল লক্ষ্য বিকশিত ত্রিপুরা গড়ে তোলা এবং মানুষের সার্বিক কল্যাণ, সেটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। আমরা প্রায়ই দেখি, যখনই আমাদের ডাবল ইঞ্জিনের সরকার অনেকে কটূক্তি করে ঠিকই, কিন্তু আমরা সময়ে সময়ে যখনই মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির কাছে, আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী কাছে যখনই আমরা যেটা চাই, অন্যান্য যারা আমাদের কেন্দ্রীয় মন্ত্রীরা আছেন, যখনই ওনাদের যখন যে সমস্যায় পড়ি বা কোনো ডেভেলপমেন্টের বিষয়ে যায়, ওনারা কিন্তু সবসময় আমাদের সাহায্য করেন। এবং এর জন্য আমি কেন্দ্রীয় সরকারের সমস্ত মন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে আমি ওনাদের যে উদার মানসিকতা এবং সহযোগিতার যে হাত ওনারা সবসময় বাড়িয়ে দেন, একটা কনফিডেন্স সবসময় থাকে যে না, আমাদের গার্জিয়ান আছে। আমরা বাড়িতেও যখন আমরা থাকি, যে আমরা কে একজন গার্জিয়ান আছে, ভাই যাই কোনো সমস্যা হয় উনি যখন আছেন, ওনারা যখন আছেন, তাহলে আমাদের কোনো চিন্তা নাই। কারণ এই পথ চলতে গিয়ে নানা রকম সমস্যা হবেই। সমস্যার সমাধানে অনেক সময় নিজেদের পক্ষে যখন সম্ভব না হয়, এই ধরনের গার্জিয়ানরা থাকাটা আমাদের পক্ষে অনেক সুবিধে। যে কারণে আমরা এই যে ত্রিপুরাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলি, শুধু মুখে না, কাজেও সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। মনোনদীর পাড়ে উচ্চ বাঁধ নির্মাণ করছে বাংলাদেশ। প্রেক্ষিতে বন্যার আশঙ্কায় ভুগছে কৈলাসহর। এই বিষয়ে বিধায়ক বীরজিৎ সিনহা এবং মন্ত্রী সুধাংশু দাসের প্রশ্নের উত্তরে সমস্যা সমাধানে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে প্রতিক্রিয়া দিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। মনোনদীর পাড়ে বাংলাদেশ উঁচু বাঁধ নির্মাণ করছে, তাতে কৈলাসহর বন্যার কবলে পড়বে। কারণ রক্ষণাবেক্ষণের অভাবে জরাজীর্ণ অবস্থায় রয়েছে ভারতের অংশের বাঁধ। ভারী বৃষ্টিপাত হলে কৈলাসহরে ভয়াবহ পরিণতির আশঙ্কায় উদ্বেগ প্রকাশ করা হয় ত্রিপুরা বিধানসভায়। এদিন বিধানসভা অধিবেশনের শূন্যকালে এই বিষয়টি উত্থাপন করে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন কংগ্রেস বিধায়ক বীরজিৎ সিনহা। মন্ত্রী সুধাংশু দাসও এদিন কংগ্রেস বিধায়কের উত্থাপিত বিষয়ে সহমত পোষণ করেছেন এবং এ বিষয়ে পদক্ষেপ নেবার জন্য আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে। একটা বিষয়, রাঙাউটি করে একটা গ্রাম আছে, এখান থেকে টাউন পর্যন্ত বাঁধ নির্মাণের জন্য 7 কিলোমিটার জমি অধিগ্রহণ করা আছে। যখন আমাদের সরকার ছিল, তখন 2টা বাঁধ কম্পিটিশনে নির্মাণ কাজ চলছে, বাংলা এবং ইন্ডিয়া। তখন আমরা প্রস্তাব দিলাম, প্রশাসন লেভেলে মিটিং করে মাত্র 50 ফুটের মধ্যে 2টা বাঁধ জড়ো করা হয়েছে, যার কারণে দুদিকে বাঁধ নির্মাণ প্রয়োজন পড়ে নেই। কিন্তু এবার দেখা যাচ্ছে বাংলাদেশের দিকে বিশাল উচ্চতা করে বাঁধ নির্মাণ চলছে, আর আমাদের এদিকে যে পুরানা 40 বছর আগে যে বাঁধটা একটা মেনটেনেন্স পর্যন্ত হয়নি এবং নিচেও আছে,
এটা মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি অনুরোধ করছি, এটা ইমিডিয়েটলি একটা জরুরি ভিত্তিতে ইনকোয়ারি করে এটা ব্যবস্থা। জবাবে এদিন বিধানসভাকে ওই সমস্যা সমাধানে সক্রিয় পদক্ষেপের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। মনু নদীর ওপারে বাঁধ নির্মাণ নিয়ে বিধায়ক বীরজিৎ সিনহা এবং মন্ত্রী সুধাংশু দাস উভয়ে যথার্থ উদ্বেগ প্রকাশ করেছেন। ত্রিপুরা সরকার ইতিমধ্যে রাজ্যের অভ্যন্তরে প্রবাহিত 12টি নদী সহ জল সম্পদ পর্যালোচনা করেছে। ওই সমস্যার স্থায়ী সমাধানে কেন্দ্রীয় সরকারের কাছে ছবিসহ বিস্তারিত প্রতিবেদন পাঠানো হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এটি আন্তর্জাতিক বিষয় এবং ত্রিপুরা সরকার ওই সমস্যা সমাধানে প্রতিশ্রুতিবদ্ধ বলেও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। শ্রী বিরোধী সেনা মহোদয় যে কথাটা বলেছেন, এর আগেও ওয়াটার রিসোর্স নিয়ে আমরা কিন্তু অনেক আলোচনা করেছি। 12টা নদীর বিষয়ে কথাবার্তা হয়েছে, কোন কোন জায়গার মধ্যে আমরা কি কি কাজ করছি বিষয়ে অনেক বিস্তারিত আলোচনা হয়েছে। আমি নিজেও এটা মাননীয় মন্ত্রী বাহাদুরও বলেছেন, একই ডিস্ট্রিক্টে পাশাপাশি সব বিধানসভা কেন্দ্র। আমি নিজেও ওখানে গেছি, কিন্তু কয়েকবারই গেছি, আমি নিজেও প্রত্যক্ষ করেছি সেখানে। এবং আমি কিন্তু উপরেও কিন্তু সেন্ট্রালেও এই বিষয়গুলো ইভেন ফটো তুলে বিভিন্ন সময় আমি এগুলো পাঠিয়েছি। এবং ইন্টারন্যাশনাল বিষয় এখানে বললেই আমরা গিয়ে কাজ করতে পারবো না, অনেক সময় বাধাপ্রাপ্ত হই। এগুলো নিশ্চয়ই আমি আবার বলবো কিভাবে এখানে আপনি যে বিষয়টা বলেছেন যাতে বাদকে ওখানে ঠিকভাবে শ্রম করা যায়, নিশ্চয়ই। কৈলাসহরে মনু নদীর দুই পারে দুটি বাঁধ রয়েছে। ভারতের অংশের বাঁধ 40 বছর আগে নির্মিত হয়েছিল। বর্তমানে ওই বাঁধ রক্ষণাবেক্ষণের অভাবে দুর্বল হয়ে পড়েছে অনেকটাই। অন্যদিকে প্রতিবেশী দেশ বাংলাদেশ ইতিমধ্যেই তাদের অংশে উঁচু বাঁধ নির্মাণ শুরু করেছে। তাতে ভারী বৃষ্টিপাত হলে কৈলাসহরের ভয়াবহ পরিণতির আশঙ্কা করছেন কৈলাসহরবাসী বলে বিধানসভায় এদিন জানিয়েছেন কংগ্রেস বিধায়ক বীরজিৎ সিনহা। রাঙ্গাউটি গ্রাম পঞ্চায়েত থেকে কৈলাসহর পর্যন্ত 7 কিলোমিটার জমি বাঁধের জন্য চিহ্নিত করা হয়েছিল, কিন্তু আজ পর্যন্ত বাঁধের অবকাঠামো উন্নয়নে কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি। তিনি বাঁধের বর্তমান অবস্থা পর্যালোচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন কৈলাসহরের স্থানীয় বিধায়ক বীরজিৎ সিনহা। এদিকে বিধানসভায় কংগ্রেস বিধায়ক বীরজিৎ সিনহার উত্থাপিত সমস্যা সম্পর্কে সহমত পোষণ করেছেন ফটিকরাই বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্য মন্ত্রিসভার সদস্য সুধাংশু দাস। তিনি বলেন, ঊনকোটি জেলার প্রতিনিধি হিসেবে ওই সমস্যাটি সমাধানে দ্রুত বিবেচনা অত্যন্ত প্রাসঙ্গিক বলে মনে করি। বাংলাদেশে উঁচু বাঁধের কারণে কৈলাসহরে ভয়াবহ বন্যা হবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন মন্ত্রী সুধাংশু দাসও। ইন্দো বাংলা উন্মুক্ত সীমান্ত আরেকটি গম্ভীর সমস্যা। ওই অংশ দিয়ে গবাদি পশু পাচার, চোরাচালান এবং অন্যান্য অবৈধ কার্যকলাপের জন্য বাংলাদেশি নাগরিকদের ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশ সম্ভব হচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। আমাদের সংবিধান, আমাদের আত্মসম্মান, এই স্লোগানের মাধ্যমে বিভিন্ন কর্মসূচির অঙ্গ হিসেবে বুধবার সোনামুড়া মণ্ডলের উদ্যোগে আয়োজিত সংবিধান গৌরব অভিযানের আলোচনা সভায় অংশগ্রহণ করেন রাজ্য বিজেপির সহসভাপতি সুবল। 2014 সালে কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির সরকার আসার ফলে সংবিধানের প্রতি মর্যাদা রেখে বিভিন্ন কর্মসূচি পালন করছে বলে আলোচনা সভার মন্তব্য করেছেন অংশগ্রহণকারী বক্তারা। সংবিধান অভিযান কর্মসূচিতে অংশগ্রহণ করে রাজ্য বিজেপির সহসভাপতি সুবল ভৌমিক স্বাধীনতার পূর্ববর্তী ও পরবর্তী সময়ের ত্রিপুরার ইতিহাস সম্পর্কে কিছু তথ্য সকলের সামনে তুলে ধরেছেন। 1947 সালে দেশ স্বাধীন হওয়ার ফলে ত্রিপুরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। স্বাধীনতা সংগ্রামে ত্রিপুরা রাজ্য যুক্ত ছিল না, আলাদা একটি দেশ হিসেবে ত্রিপুরার পরিচিতি ছিল এবং 1949 সালের 15ই অক্টোবর ত্রিপুরা ভারতের সঙ্গে যুক্ত হয় বলে আলোচনা সভায় জানিয়েছেন রাজ্য বিজেপির সহসভাপতি সুবল ভৌমিক। দেশ স্বাধীন হওয়ার সময়কালে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার সময় জওহরলাল নেহেরু জিন্নাহ সাহেবের সঙ্গে মিলে ভারতবর্ষের একটি মানচিত্র প্রকাশ করেছেন। দেশ ভাগ হওয়ার পর পূর্ব পাকিস্তানের মানচিত্রে কিছু ত্রুটি ছিল। তখন ত্রিপুরা রাজ্যের একটি বিরাট অংশ, বিশেষ করে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও নোয়াখালী জেলার একটি অংশ, সিলেট, তৎকালীন শ্রীহট্ট এবং বরাক ভ্যালির কাছাড়ের একটি অংশ ত্রিপুরার সঙ্গে যুক্ত ছিল। কিন্তু নতুন মানচিত্রে ত্রিপুরা থেকে এই সমস্ত অঞ্চলগুলোকে বাদ দিয়ে পূর্ব পাকিস্তানের মানচিত্রে দেখানো হয়েছে বলে জানিয়েছেন সুবল ভৌমিক। একটা মানচিত্র প্রকাশ করেছে, দেশ ভাগ হয়েছে, পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান। পূর্ব পাকিস্তানের যে মানচিত্রটা প্রকাশ করা হয়েছে সেই মানচিত্রেই মূলত গলদ ছিল, কারণ আমাদের ত্রিপুরা রাজ্যের একটা বিরাট অংশ, বিশেষ করে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালীর একটা অংশ,
সিলেট তৎকালীন শ্রীহর্ষ এবং শুধু সিলেট নয়, আরো বরাকডেলি কাছাড়ের একটা অংশ, এগুলো সব ত্রিপুরা ছিল। কিন্তু সেই মানচিত্রে দেখা গেল ত্রিপুরার থেকে এই অঞ্চলগুলোকে বাদ দিয়ে দেওয়া হলো। এইগুলো সব পূর্ব পাকিস্তানে দেখানো হলো। পূর্বে কিছু লোক ত্রিপুরাকে পাকিস্তানের সঙ্গে যুক্ত করার ষড়যন্ত্র করেছিলেন, কিন্তু তাদের ষড়যন্ত্রকে ভেস্তে দিয়ে ত্রিপুরার লালু কর্তা, নবী কর্তা, কর্নেল মহিম ঠাকুর ও শচীন্দ্র লাল সিং সহ অন্যান্য বুদ্ধিজীবীরা ত্রিপুরাকে ভারতবর্ষের সঙ্গে যুক্ত করার দাবি তুলেছিলেন। কিন্তু ত্রিপুরা ভারতবর্ষের সঙ্গে যুক্ত হওয়ার পর আবার ত্রিপুরাতে আসামের একটি জেলা হিসেবে ঘোষণা দেওয়ার দাবি উঠেছিল একাংশের। কিন্তু দলমত নির্বিশেষে ত্রিপুরার সমস্ত বুদ্ধিজীবী লোকেরা প্রতিবাদে মুখর হয়ে ত্রিপুরাকে আলাদা রাজ্য হিসেবে ঘোষণার দাবি জানান। আমাদেরকে আসামের একটা জেলা করা হবে, আসাম রাজ্যের একটা জেলা করা হবে, সেটা প্রতিবাদ হল দলমত নির্বিশেষে সমস্ত ত্রিপুরা রাজ্যের প্রবীণ নাগরিকরা একযুগে সবাই প্রতিবাদ করে বলেছেন না আমরা আলাদা রাজ্য চাই। তারপরে হল ত্রিপুরা টেরিটরিয়াল কাউন্সিল। টেরিটরিয়াল কাউন্সিল থেকে কেন্দ্রশাসিত অঞ্চল থেকে 1972 সালে পূর্ণ রাজ্য। এরপরেই ত্রিপুরা রাজ্য ত্রিপুরাকে টেরিটোরিয়াল কাউন্সিল হিসেবে ঘোষণা দেওয়া হয়। তারপর কেন্দ্রশাসিত অঞ্চল ও পরে 1972 সালে ত্রিপুরা পূর্ণ রাজ্যের মর্যাদা পায়। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। ঊনকোটি জেলার কুমারঘাটে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার আরসিএটির উদ্যোগে 1 মাস ব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় শেষে বুধবার প্রশিক্ষণ প্রার্থীদের হাতে বিনামূল্যে শংসাপত্র তুলে দিলেন এসবিআই কর্মকর্তারা। কেন্দ্রীয় সরকারের প্রযোজনা এবং রাজ্য সরকারের ব্যবস্থাপনায় ও ভারতীয় স্টেট ব্যাংকের পৃষ্ঠপোষকতায় রাজ্যের বেকারদের কর্মসংস্থানের উদ্দেশ্যে এবং তাদের স্বনির্ভর করে গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে এসবিআই আরসিইটি কুমারঘাট শাখা। ঊনকোটি জেলার মহিলাদের আত্মনির্ভর করে গড়ে তোলার লক্ষ্যে 1 মাস ব্যাপী এই সেলাই প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন এসবিআই কুমারঘাট শাখার আধিকারিক অসীম কুমার দাস। ক্যান্ডিডেট যারা আছে তারা সেটেল হতে পারবে বা তাদের ক্রেডিট লিঙ্কেজ পাওয়ার পসিবিলিটি আছে, সেই উদ্দেশ্যেই আমরা প্রোগ্রামগুলি করে থাকি। এর মধ্যে আজকের যে একটা প্রোগ্রাম 1 মাস ধরে চলছিল, টেইলারিং এর প্রোগ্রাম, ওমেন্স টেইলারিং। ওমেন্স টেইলারিং এর আজকে শেষ দিন। তো প্রোগ্রামের শেষ দিনে আজকে এক্সামিনাররা এসেছেন অ্যাসেসমেন্টের জন্য। রাজ্যে 125টি বিদ্যাজ্যোতি স্কুলের জন্য 300 বিষয়ে শিক্ষক প্রয়োজনে এক্ষেত্রে প্রয়োজন 200 জন স্পেশাল এডুকেটর। বিজ্ঞাপনের মধ্য দিয়ে 179 জন বিষয় শিক্ষক এবং 44 জন স্পেশাল এডুকেটর নিয়োগ করেছে টিআরপিটি। যোগ্য প্রার্থী না থাকায় এক্ষেত্রে নিয়োগ করা সম্ভব হয়নি বাদ বাকি শূন্য পদগুলিতে। বুধবার বিধানসভায় বিদ্যাজ্যোতি স্কুল সম্পর্কিত এক প্রশ্নের উত্তরে এই কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বিদ্যাজ্যোতি স্কুলগুলোর জন্য 125 জন শারীর শিক্ষক এবং 125 জন স্কুল লাইব্রেরিয়ান নিয়োগ প্রক্রিয়া চলছে। এক্ষেত্রে নিয়োগ করা হবে 118 জন কম্পিউটার শিক্ষক ও বলে এই দিনের প্রশ্নোত্তর পর্বে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। সোসিওলজি, সাইকোলজি, জিওগ্রাফি এবং ইকোনমিক্স, এবং সেই হিসাবে সেখানে প্রয়োজন প্রায় 300 জন বিষয় শিক্ষক, যেগুলো আমি বললাম, এবং 200 জন স্পেশাল এডুকেটর। সেই হিসাবে আমাদের টিআরবিটির মাধ্যমে একটা অ্যাডভার্টাইজমেন্ট করা হয়েছে, কিন্তু সেখানে দেখা গেছে যোগ্য প্রার্থীর সেভাবে পাওয়া যায়নি, যে কারণে 179 বিষয় শিক্ষক, এর মধ্যে সোসিওলজি 44টি, সাইকোলজিতে 37টি এবং জিওগ্রাফিতে 49টি এবং ইকোনমিক্সে 49টি নেওয়া হয়েছে। এবং শুধু তাই নয়, যেটা আমি বললাম যে গাইডলাইন্স আছে সে অনুযায়ী 88 জন
88 জন স্পেশাল এডুকেটরকে নিয়োগ করা হয়েছে। তাছাড়া আপনি যেটা পাশাপাশি দপ্তর জ্যোতি বিদ্যালয়গুলোর জন্য 125 জন ফিজিক্যাল এডুকেশনের বিষয় শিক্ষক এবং 125 জন স্কুল লাইব্রেরিয়ান পদ সহসায় আমরা পূরণ করতে যাচ্ছি। এখানে উল্লেখ করা যায় যে 118 জন কম্পিউটার সায়েন্সের বিষয়ে শিক্ষক পদেরও ক্রিয়েশন হয়ে গেছে, যা খুব দ্রুত পূরণ করা হবে। যে শিক্ষক সমস্যা দূরীকরণের ক্ষেত্রে পরীক্ষিত নিয়োগ প্রক্রিয়া অনেকটাই আমরা গুরুত্বপূর্ণ ভূমিকা আমি আশা করি পালন করবে। ছাত্রদের সুবিধার জন্য স্কুল স্তরে শিক্ষার মাধ্যম হিসেবে ত্রিপুরা ভাষা চালু করার পরিকল্পনা রয়েছে কিনা এই বিষয়ে একটি প্রশ্ন মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে জিজ্ঞাসা করলেন তিপ্রামথা বিধায়ক শম্ভুলাল চাকমা। তারকাবিহীন প্রশ্নের লিখিত উত্তরে স্কুল পর্যায়ে শিক্ষার্থীদের জন্য শিক্ষার একটি পৃথক মাধ্যমে হিসেবে ত্রিপুরী ভাষা চালু করা আপাতত কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। শিক্ষা বিভাগের ককবরক এবং অন্যান্য সংখ্যালঘু ভাষা শাখা এই বিষয়টি দেখাশোনা করে। ককবরক, হালাম, কুকি, মিজো, চাকমা, গারো, মগ, মণিপুরী এবং বিষ্ণুপ্রিয়া ভাষা বিকাশের কাজ করছে এ শাখা। স্কুল পর্যায়ে শিক্ষার মাধ্যমে হিসেবে ত্রিপুরী ভাষা অন্তর্ভুক্ত করার কোনো প্রস্তাব এখনো নেই, তবে এই ধরনের প্রস্তাব দিলে রাজ্য সরকার তা অবশ্যই বিবেচনা করবে বলে এদিন বিধানসভায় জানিয়েছে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এখানে যে আগে তো কিছুই ছিল না, তো তবুও আমরা এই যে বিভিন্ন যে সংখ্যালঘু ভাষা ককবরক সূত্র সবকটার জন্য কিন্তু আমরা মানে এক একটা কমিটিও কিন্তু বানিয়েছি সবকটা, এবং তাদের তরফ থেকে যদি আমাদের কাছে যেটা মাননীয় বিধায়ক শম্ভুলাল চাকমা মহোদয় বলেছেন, এগুলো যদি প্রপোজাল আসে নিশ্চয়ই আমি দেখবো। মঞ্চ তৈরি ছিল, এবার তাতে শিলমোহর পড়ল আনুষ্ঠানিকভাবে। ত্রিপুরা বিধানসভার শীতকালীন অধিবেশন সর্বসম্মতিক্রমে পাশ হয়ে গেল মন্ত্রী বিধায়কদের বেতন ভাতা দ্বিগুণ বৃদ্ধির বিল। ত্রিপুরায় মন্ত্রী ও বিধায়কদের পাশাপাশি বিধানসভার প্রাক্তন সদস্যদের জন্য বিরাট উপহার নিয়ে হাজির হয়েছে নতুন বছর। বেতন ভাতায় ব্যাপক বৃদ্ধি হয়েছে বিধানসভার শাসক এবং বিরোধী উভয় দলের সদস্যদের। ত্রিপুরা বিধানসভার শীতকালীন অধিবেশনের শেষ দিন বুধবার সর্বসম্মতিক্রমে আনুষ্ঠানিকভাবেই পাশ হয়ে গেল এই বিল। মাননীয় ভারপ্রাপ্ত মন্ত্রী কর্তৃক প্রস্তাবিত প্রস্তাবটি ভোটে দিচ্ছি। The salaries, allowances, pension and other benefits of the minister, speaker, deputy speaker, leader of the opposition, government chief whip and the members of the Legislative Assembly Tripura, 9th Amendment Bill 2024. The Tripura Bill number 9 of 2024 পাশ করা হোক। যারা প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলবেন, বিপক্ষে আছেন না বলবেন। আমি মনে করি যে না বলার কেউ নেই, অতএব এই বিলটি সভা কর্তৃক সর্বসম্মতিভাবে গৃহীত হইল। নতুন এই বিল অনুসারে বেতন ভাতা প্রায় দ্বিগুণ বৃদ্ধি হবে মন্ত্রী বিধায়কদের। বিধায়ক ও মন্ত্রীদের বেতন, পেনশন ও অন্যান্য সুবিধা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধির প্রস্তাব সম্বলিত বিলটি রাজ্য বিধানসভায় পাশ করা হয় অধিবেশনের প্রথমার্ধেই। নতুন এই বিল অনুসারে বিধায়ক ও মন্ত্রীদের বেতন, পেনশন এবং অন্যান্য ভাতা বাড়বে প্রায় দ্বিগুণ। একই সঙ্গে পেনশনের জন্য ন্যূনতম 4.5 বছর কাজের শর্ত বাদ দেওয়া হয়েছে এই নতুন বিলে। বিধায়ক, মন্ত্রী, স্পিকার, ডেপুটি স্পিকার, বিরোধী দলনেতা, সরকারি চিফ হুইপ এবং অন্যান্য সদস্যদের বেতন, ভাতা, পেনশন ও অন্যান্য সুবিধা ত্রিপুরা নবম সংশোধনী বিল 2024 শিরোনাম এই বিলটি নিয়ে বিশেষ কোনো আলোচনা হয়নি বিধানসভায়। নতুন এই বিল অনুযায়ী মুখ্যমন্ত্রী এখন থেকে বেতন পাবেন 97,000 টাকা, উপমুখ্যমন্ত্রী বেতন পাবেন 96,000 টাকা, অন্যান্য মন্ত্রী, স্পিকার, বিরোধী দলনেতা এবং সরকারি চিফ হুইপের বেতন হবে 95,000 টাকা। ডেপুটি স্পিকারের বেতন মন্ত্রীদের থেকে 1,000 টাকা কম এবং বিধায়কদের বেতন 93,000 টাকা। মুখ্যমন্ত্রীর জন্য বিনোদন ভাতা 13
13,000 টাকা এবং অন্যান্যদের জন্য 12,000 টাকা নির্ধারণের বিধান রাখা হয়েছে এই বিলে। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর প্রথম বেতন ও ভাতা বৃদ্ধি কার্যকর হয় 2019 সালে। ওই সময় 2016 সালের সর্বশেষ বেতন ভাতা বৃদ্ধির তুলনায় দ্বিগুণ হারে বেতন ভাতা বৃদ্ধি হয়েছিল মন্ত্রী বিধায়কদের। 2019 সালে পাশ হওয়া বিলের নিয়ম অনুযায়ী মুখ্যমন্ত্রীর বেতন ছিল 53,630 টাকা এবং উপমুখ্যমন্ত্রীর বেতন ছিল 52,630 টাকা। অন্যান্য মন্ত্রী, স্পিকার এবং বিরোধী দলের নেতাদের বেতন ছিল 51,780 টাকা। চিফ হুইপ 50,510 টাকা এবং বিধায়কদের বেতন ছিল 48,420 টাকা। বর্তমানে বিধানসভার সদস্যদের জন্য ভ্রমণ এবং দৈনিক ভাতাও বৃদ্ধি করা হয়েছে নতুন এই বিলে। এক্ষেত্রে ভ্রমণ ভাতা প্রতি কিলোমিটার 24 টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে 35 টাকা। দৈনিক ভাতা ত্রিপুরার মধ্যে 1,100 টাকা এবং ত্রিপুরার বাইরে 1,500 টাকা করার বিধান রাখা হয়েছে এই নতুন বিলে। পেনশন সংক্রান্ত একটি বড় পরিবর্তনও বিলটিতে রয়েছে। এখন থেকে পেনশন 34,500 টাকা থেকে বৃদ্ধি করে 66,000 টাকা পাবেন প্রাক্তন বিধায়করা। পারিবারিক পেনশনও 25,000 টাকা থেকে 48,000 টাকার বিধান রাখা হয়েছে নতুন এই বিলে। বেতন ভাতা ও পেনশনের এই সংশোধনী প্রয়োজন কারণ মূল্যসূচকের বৃদ্ধি হয়েছে এবং কর্মচারীদের বেতন কাঠামো উন্নত হয়েছে। এটি কার্যকর হয় প্রায় 11 কোটি টাকা অতিরিক্ত ব্যয় হবে বলে জানিয়েছে সরকার পক্ষ। এদিকে মন্ত্রী বিধায়কদের বেতন ভাতা দ্বিগুণ হারে বৃদ্ধি পাওয়ার বিষয়টি সংবাদে আসতেই সমালোচনায় মুখর হয়েছেন বিশেষ করে অনিয়মিত কর্মচারী, পেনশনভোগী এবং শিক্ষিত বেকাররা। বাজারের মূল্য সূচকের সঙ্গে সামঞ্জস্য রেখে যদি মন্ত্রী বিধায়কদের বেতন ভাতা দ্বিগুণ হারে বৃদ্ধি পায় তাহলে অন্যান্য অংশের সাধারণ মানুষ কেন এ ধরনের সুবিধা পাবেন না প্রশ্ন উঠছে তা নিয়ে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ন্যায্য পাওনার দাবিতে বুধবার অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছে শান্তিরবাজার জেলা হাসপাতালে কর্তব্যরত সুইপার স্টাফরা। তাদের পক্ষ থেকে বর্তমান সমস্যার সমাধানের জন্য এবং সরকারি স্বীকৃতির দাবিতে রাজ্যের মুখ্যমন্ত্রীর নিকট আবেদন জানানো হয়। শান্তিরবাজার জেলা হাসপাতালে বর্তমানে 25 জন সুইপার স্টাফ রয়েছেন। এনভিএস নামক বেসরকারি কোম্পানি থেকে তাদের 13,386 টাকা বেতন ও ইপিএফ এর ভিত্তিতে নিয়োগপত্র দেওয়া হলেও বর্তমানে তাদের বেতন 6,500 টাকা করে প্রতি মাসে দেওয়া হচ্ছে এবং কোনো ধরনের ইপিএফ অথবা নিয়োগের বৈধ কাগজপত্র তাদের দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন হাসপাতালের বেসরকারি সুইপার স্টাফরা। এমনকি মাসের 15 তারিখ পেরিয়ে গেলেও বেতন না পাওয়ায় তাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বলেও অভিযোগ করেছেন হাসপাতালের বেসরকারি সংস্থার কর্মীরা। তাদের ন্যায্য অধিকার হিসেবে 13,386 টাকা এবং ইপিএফ যা বেসরকারি এনভিএস কোম্পানি থেকে ধার্য করা হয়েছিল তা প্রতি মাসের 10 তারিখের মধ্যে মিটিয়ে দেওয়ার জন্য দাবি জানানো হয়। তাদের সমস্যা সমাধানের জন্য এবং বেসরকারি কর্মীদের সরকারি কর্মী হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীর নিকট শান্তির বাজার জেলা হাসপাতালের সুইপার স্টাফদের পক্ষ থেকে আবেদন জানানো হয়। আমরা ব্যাংকে গেলাম, কাগজপত্র বাইর করলাম, গাড়ি ভাড়া গেছে, ও আজকে 5 মাস যায় 6 মাস হয়েছে, ইপিএফ এ টাকা ঢুকানোর নাম নাই, কোনো প্রমাণপত্র কিচ্ছু নাই। মুখ্যমন্ত্রীর কাছে চাওয়ার আছে, মুখ্যমন্ত্রীর কাছে চাওয়ার আছে যে আমরা অনেক বছর ধরে যাবতীয় হসপিটালে কাজ করতে আছি। আমরা কিছু লোকের যে 10 বছর পার হয়ে গেছে বা কিছু লোকের এরকম আছে, তো যেহেতু প্রাইভেট কোম্পানি, প্রাইভেট সংস্থা, তো আমরা যাতে ন্যায্য বেতনটা পাই। আর এছাড়াও যদি এটা আমাদেরকে যে সরকারি সংস্থা হিসাবে নিয়ে আনে সরকারি তরফে, তাই আমরা খুশি হব। রাজ্যে বর্তমানে অনিয়মিত কর্মচারীর সংখ্যা 1445। কেন দিলাম, আসবো এই খবরে, কিন্তু তার আগে নিয়ে নেব ছোট্ট বিজ্ঞাপন বিরতি। সঙ্গে থাকবেন। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। প্রথম আলো এলো শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হর সিঞ্জিনী, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে।
একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। বিরতির পর স্বাগত। যে খবরে ছিলাম বিরতির আগে, রাজ্যে বর্তমানে অনিয়মিত কর্মচারীর সংখ্যা 1445। বুধবার বিধানসভায় জানিয়েছে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। এদিকে অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের নীতি নিয়ে রাজ্য সরকারের সমালোচনা করে বিরোধী দল। চোখ রাখবো এই খবরে। রাজ্যে অনিয়মিত কর্মচারী রয়েছেন মোট 1445 জন। এক্ষেত্রে ডিআরডব্লিউ রয়েছেন 136 জন, কন্টিজেন্ট ওয়ার্কার রয়েছেন 311 জন, ক্যাজুয়াল ওয়ার্কার রয়েছেন 193 জন এবং পার্ট টাইম ওয়ার্কার রয়েছেন 105 জন। বুধবার বিধানসভার প্রশ্নোত্তর পর্বে একথা জানিয়েছে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। অনিয়মিতদের নিয়মিতকরণের প্রক্রিয়া রয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। অর্থ দপ্তর একটি বিশেষ পোর্টালের মাধ্যমে অনিয়মিত কর্মচারী, ডিআরডব্লিউ, কন্টিজেন্ট ওয়ার্কার, পার্ট টাইম ওয়ার্কার, ক্যাজুয়াল ওয়ার্কারদের তথ্য সংগ্রহ করেছে। এই পোর্টালের মাধ্যমে সংগৃহীত তথ্য অনুসারে মোট অনিয়মিত কর্মচারীর সংখ্যা 1445 জন। তার মধ্যে ডিআরডব্লিউ 836 জন, কন্টিজেন্ট ওয়ার্কার 311, ক্যাজুয়াল ওয়ার্কার 193, পার্ট টাইম ওয়ার্কার 105। অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের কোন পরিকল্পনা রাজ্য সরকারের রয়েছে কিনা সংগৃহীত তথ্য পর্যালোচনা করে রাজ্য সরকারের প্রচলিত নূতন রিক্রুটমেন্ট পলিসির সাথে সামঞ্জস্যতার কথা মাথায় রেখে অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের নীতি নিয়ে সরকারের তীব্র সমালোচনা করে বিরোধী দল কংগ্রেস। রাজ্য সরকার আপাতত কোনো অনিয়মিত সরকারি কর্মচারীকে নিয়মিত করবে না। গত জুলাই মাসে এক বিজ্ঞপ্তি জারি করে এই তথ্য জানিয়েছে সরকার। বিভিন্ন দপ্তরে অনিয়মিত কর্মচারী হিসেবে 10 বছর চাকরির পর নিয়মিত করার বিধান ছিল পূর্বতন সরকারের সময়। 2018 সালে বিজেপি তাদের ভিশন ডকুমেন্টে সমস্ত বিভাগের অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করার প্রতিশ্রুতি দিয়েছিল। 2018 সালে বিজেপি যখন রাজ্যে ক্ষমতায় আসে তখন অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করার কোনো উদ্যোগ নেয়নি। উল্টো বিজেপি সরকার অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের প্রক্রিয়া বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ করে বিরোধী দল। কর্মচারীরা বছরের পর বছর অনিয়মিত কর্মচারী হিসেবে অবসর নিচ্ছেন। সারা জীবন কাজ করেও বিজেপি সরকারের নেতিবাচক সিদ্ধান্তের কারণে অনিয়মিত কর্মচারীরা অবসরকালীন পেনশন, গ্র্যাচুইটি, সঞ্চিত ছুটি থেকে সম্পূর্ণভাবে বঞ্চিত হবে বলে অভিযোগ করে বিরোধী দল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ন্যাশনাল টেস্টিং এজেন্সি অর্থাৎ এনটিএ ইউজিসি নেট পরীক্ষার নতুন তারিখ প্রকাশ করেছে। 15 জানুয়ারি প্রস্তাবিত পরীক্ষা এখন 21 এবং 27 জানুয়ারি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ইউজিসি। এর জন্য নতুন এডমিট কার্ডও শীঘ্রই অফিসিয়াল ওয়েবসাইট UGC.NTA.AC.IN এ জারি করা হবে বলে জানিয়েছে ইউজিসি। এদিকে 16 জানুয়ারির পরীক্ষা নির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে বলেও জানিয়েছে ইউজিসি। ককবরক ভাষায় রোমান লিপি চালুর দাবিতে আবারও বিক্ষোভ প্রদর্শন করল ত্রিপুরা স্টুডেন্ট ফেডারেশন। বুধবার মহাকরণের সামনে বিক্ষোভ প্রদর্শন করার সময় পুলিশ তাদেরকে আটক করে অরুন্ধতিনগর পুলিশ লাইন মাঠে নিয়ে যায় বলে স্থানীয় সূত্রের খবর। ককবরক ভাষায় রোমান লিপি চালুর দাবি রাজ্যের আদিবাসী সম্প্রদায়ের অনুভূতির ব্যাপার, পরিচয়ের ব্যাপার। তাই মন্ত্রীরা আমাদের কণ্ঠস্বর শুনবেন এবং রোমান লিপির বিষয়টি বিধানসভায় তুলে ধরবেন, ত্রিপুরা স্টুডেন্ট ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়। রাজ্যের সমবায় মন্ত্রী ও আদিবাসী সম্প্রদায়ের মন্ত্রী হিসেবে শুক্লাচরণ নোয়াতিয়ার কাছে ককবরক ভাষায় রোমান লিপি চালুর বিষয়টি বিধানসভায় তুলে ধরার জন্য ত্রিপুরা স্টুডেন্ট ফেডারেশনের পক্ষ থেকে দাবি জানানো হয়। The regional party, we have been also telling them there are parties from IPFT in the government, coalition government. We are asking, we have also asked Shukla Charan what we want to tell him from here, message, clear message,
being a minister of the indigenous people, you must raise the issue in the assembly. They should make clear their stand on the issues of Roman people. শিক্ষা অধিকর্তার নিকট লিখিত দাবি পেশ করতে চাইলেও তিনি সময় দিতে রাজি নন বলে অভিযোগ টিএসএফ এর। তাদের দাবি পূরণে রাজ্য সরকার সদর্থক ভূমিকা গ্রহণ না করা পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে বলে ত্রিপুরা স্টুডেন্টস ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। 47 বছর পর বাড়ি বদলালো কংগ্রেস। বুধবার কংগ্রেসের নতুন সদর দফতরের উদ্বোধন করলেন সোনিয়া গান্ধী। বিজেপি সদর দফতর থেকে 500 মিটার দূরে নির্মাণ করা হয়েছে এই দলীয় সদর কার্যালয়। নতুন পার্টি অফিস পেল কংগ্রেস। বুধবার কংগ্রেসের নতুন সদর দপ্তরের উদ্বোধন করলেন সোনিয়া গান্ধী। এবার থেকে দিল্লিতে কংগ্রেসের সদর দপ্তরের নতুন ঠিকানা 9A কোটলা রোড। এতদিন কংগ্রেসের সদর দপ্তর ছিল 24 আকবর রোড। উদ্বোধনের সময় সোনিয়ার পাশে ছিলেন পুত্র রাহুল গান্ধী। কংগ্রেসের নতুন কার্যালয় তৈরিতে খরচ হয়েছে 252 কোটি টাকা। কংগ্রেসের নতুন দফতরের নিচতলায় বাম দিকে একটি হাইটেক প্রেস কনফারেন্স রুম তৈরি করা হয়েছে। রয়েছে একটি ক্যান্টিন। ভবনের বাম পাশে থাকবে কংগ্রেসের মিডিয়া ইনচার্জের কার্যালয়। এর পাশাপাশি টিভি ডিবেটের জন্য তৈরি করা হয়েছে ছোট শব্দ নিরোধক কক্ষ। এর পাশে সাংবাদিক ও ক্যামেরা পার্সনদের বসার ঘরও রয়েছে। বিশেষ অনুষ্ঠানের জন্য ভবনের প্রথম তলায় বাম পাশে একটি হাইটেক অডিটোরিয়াম তৈরি করা হয়েছে। রয়েছে বিভিন্ন বিভাগও। ভবনের দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ তলায় থাকবে অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির নেতৃত্ব। পঞ্চম তলায় প্রাক্তন কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীর অফিস থাকবে। এই তলায় মাঝখানে থাকবে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গের অফিস। কংগ্রেসের নতুন সদর দপ্তরে পার্টির ইতিহাস বর্ণনা করার ছবি রয়েছে। রয়েছে প্রণব মুখোপাধ্যায়, গোলাম নবী আজাদ সহ অন্যান্যদের ছবি। যদিও পুরনো বাড়ি 24 আকবর রোডে ছাড়বে না কংগ্রেস, এই ব্যাপারে তারা উদাহরণ টেনেছে বিজেপি। 6A দীনদয়াল উপাধ্যায় মার্গে নতুন অফিস হওয়ার পরেও বিজেপির দখলে রেখেছে 11 অশোকা রোডের পুরনো বাড়ি। তাই 47 বছর পুরনো ঠিকানা গুটিয়ে নেবে না কংগ্রেসও। শেষমেশ কি তবে কংগ্রেসও কর্পোরেট কালচারের রাজনীতির দলে পরিণত হতে চলল? দলের অন্দরে শুরু হয়েছে এই গুঞ্জন। নতুন ভবনের ব্যবস্থায় দলের অনেকে অসন্তুষ্ট। এলাহাবাদের আনন্দ ভবন ছিল কংগ্রেসের প্রথম সদর দপ্তর। পরে দিল্লিতে 7 যন্তর মন্তর রোড, বর্তমানে যা নীতিশ কুমারের দল জেডিইউর অফিস। যন্তর মন্তর থেকে ঠিকানা হয়েছিল 9 জনপথ রোড, কংগ্রেস নেতা কমলপতি ত্রিপাঠীর বাড়ি। সেখান থেকে 1978 সালে দলের অন্ধ্রপ্রদেশের তৎকালীন সাংসদ গদ্দাম ভেঙ্কটস্বামীর বাংলো 24 আকবর রোডই হয়ে ওঠে কংগ্রেসের সদর দপ্তর। 47 বছর পর বাড়ি বদলালো কংগ্রেস। বিজেপির সদর দপ্তর থেকে 500 মিটার দূরে নির্মাণ করা হয়েছে নতুন এই সদর দপ্তর। 700 কোটি টাকায় তৈরি করা হয়েছিল বিজেপির সদর দপ্তর। এদিকে অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনের দিনেই প্রকৃতপক্ষে স্বাধীন হয়েছিল ভারত। আরএসএস প্রবক্তা মোহন ভাগবতের এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন সংসদের বিরোধী দলনেতা রাহুল গান্ধী। এ ধরনের মন্তব্যের প্রেক্ষিতে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া যেতে পারে বলে মন্তব্য করেন রাহুল গান্ধী। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রঞ্জি ট্রফি ক্রিকেটের ষষ্ঠ ম্যাচের জন্য প্রস্তুতি শিবির চলছে এমবিপি ময়দানে। প্র্যাকটিস সেশনে যোগ দিয়েছেন পেশাদার ক্রিকেটাররা। 23 জানুয়ারি থেকে সার্ভিসেসের বিরুদ্ধে শুরু হবে রঞ্জি ট্রফির ত্রিপুরার ষষ্ঠ ম্যাচ। রঞ্জি ট্রফির এলিট এ গ্রুপের ষষ্ঠ ম্যাচের জন্য প্রস্তুতি নিচ্ছে টিম ত্রিপুরা। এক্ষেত্রে এমবিবি ময়দানে চলছে প্র্যাকটিস সেশন। বুধবার ত্রিপুরা দলের শিবিরে যোগ দিয়েছেন পেশাদার ক্রিকেটার তথা উইকেট রক্ষক ব্যাটসম্যান শরৎ শ্রীনিবাস। বৃহস্পতিবার প্র্যাকটিস সেশনে যোগ দেবেন ত্রিপুরার অধিনায়ক মনদীপ সিং। শুক্রবার প্র্যাকটিস সেশনে যোগ দেবেন অপর পেশাদার ক্রিকেটার জিউনজোত সিং এবং কোচ পিভি শশীকান্ত। উল্লেখ করা যেতে পারে 23 জানুয়ারি থেকে রঞ্জি ট্রফি ক্রিকেটে ত্রিপুরা নিজেদের ষষ্ঠ ম্যাচ খেলবে সার্ভিসেসের বিরুদ্ধে। এমবিবি স্টেডিয়ামে হবে ম্যাচটি। মরশুমে ইতিমধ্যে 5 ম্যাচ খেলে সার্ভিসেসের পয়েন্ট 13 এবং ত্রিপুরার পয়েন্ট 12। 5 ম্যাচ খেলে সার্ভিসেস 2টি ম্যাচে জয় এবং 3টি ম্যাচে পরাজিত হয়েছিল। অপরদিকে ত্রিপুরা 5 ম্যাচে খেলে 1টি ম্যাচে জয়, 1টি ম্যাচে পরাজয় এবং 2টি ম্যাচে পয়েন্ট ভাগ করেছিল। উইকেট ঠিক না থাকায় ওড়িশার বিরুদ্ধে অনুষ্ঠিত হয়নি মরশুমের প্রথম ম্যাচ। ফলে শক্তির বিচারে ঘরের মাঠে ত্রিপুরা কিছুটা এগিয়ে থেকেই মাঠে নামবে এমনই আশা করছেন রাজ্যের ক্রিকেট প্রেমীরা। রঞ্জি মরশুমের শুরুটা অনেকটা ভালো ছিল ত্রিপুরার। মাঝখানে সৈয়দ মুস্তাক আলী টি20 ক্রিকেট এবং বিজয় হাজারে ট্রফি ক্রিকেটে তেমন বিশেষ ফলাফল করতে পারেনি ত্রিপুরা। এর প্রভাব কি পড়বে সার্ভিসেসের ম্যাচে তা নিয়ে সংশয় রয়েছে কিছুটা। এদিকে 30 জনের মধ্যে 27 জন ক্রিকেটার নিয়ে চলছে ফিটনেস ক্যাম্প। কোচ আসার পরেই সার্ভিসেস ম্যাচের জন্য চূড়ান্ত দল ঘোষণা করবে ত্রিপুরা।
এলিট এ গ্রুপে 27 পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বরোদা, 23 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ত্রিপুরা এবং 22 পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে মুম্বাই। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাও পর্দায়। নমস্কার, শুভরাত্রি।